এইবারের এমপি, উনি একটু 2 মিনিট বলুক, তারপর আমি বলতেছি। বলেন, আপনি বলে যান, এই চুপ করো না, আপনি বলেন। আজকে আমরা হাজির হয়েছি আমাদের বগুড়ার প্রথম সিটি কর্পোরেশন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের অবদান, এবং এই প্রথম সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হয়েছে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন এবং একজন সাহসী, সৎ, ক্লিন ইমেজের একজন নেতা ইমাদ ইসলাম স্বাধীন। আমরা এই সিলেকশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এলজিআরইর প্রতিমন্ত্রী ছোট ভাই শাহ আলমের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং বগুড়াবাসী, আমার বিশ্বাস যে বিশেষ করে সিটি কর্পোরেশনে বগুড়াবাসী যারা নগরবাসী, এখন তো নগরবাসী হয়ে গেছে বগুড়াবাসী, তো তাদের কাজে, সমস্যার সমাধানে আমাদের এই ভাই স্বাধীন তার সততার সাথে, নিষ্ঠার সাথে এবং তার যে কর্মস্পৃহা, এবং সে প্রমাণ করবে সে যোগ্য একজন প্রশাসক, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ প্রশাসক থেকে নির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচিত হবে, এইটাই আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। বগুড়াকে নিয়ে আমাদের মহাপরিকল্পনা রয়েছেন। আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়, উনি আমাদের সহযোগিতা করতেছেন। আমাদের এলজিআরডির প্রতিমন্ত্রী মীর শাহ আলম মহোদয়, উনি আমাদের সব ধরনের সর্বত্র সহযোগিতা করবেন, এবং ওনাদের মাধ্যমে আমরা বগুড়াকে একটা পরিপূর্ণ, সুন্দর, সুস্থ এবং স্বচ্ছ, পরিচ্ছন্ন একটা নগরী গড়ে তুলবে ইনশাল্লাহ। আমরা বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাটি, সেই পবিত্র মাটিকে আমরা কোনোভাবে বেচা যেতে দেব না। যে কোনো মূল্যে আমাদের সততা, আমাদের শ্রম, আমাদের যোগ্যতা, মেধা দিয়ে আমরা বগুড়াকে একটা মেগা পরিচ্ছন্ন শহর গড়ে তুলবো ইনশাল্লাহ। জি, প্রিয়, প্রশ্ন করতে হবে না। সাংবাদিক ভাইরা, উপস্থিত প্রবীণ পার্লামেন্টারিয়ান, সিনিয়র পার্লামেন্টারিয়ান জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির সেক্রেটারি মোশাররফ হোসেন এমপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, 2 বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, নবনিযুক্ত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন সহ আমাদের মহিলা এমপি, দলের নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে, এবং বিভাগীয় শহরের বাইরে এটি 4র্থতম সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লার পর। এই 4টি বিভাগীয় শহর নয়। বিগত 19 বছর বগুড়াবাসী উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি, বেগম খালেদা জিয়ার বাড়ি এবং তারেক রহমানের বাড়ি বগুড়া জেলায় হওয়ার কারণে বিগত স্বৈরাচার ভোটচোর সরকার বগুড়ার নামে কোনো উন্নয়ন হতে দেয়নি। আমরা বগুড়ার মানুষ 7টি আসন মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপিকে উপহার দেওয়ার পর আমরা বগুড়া মানুষের যে চাওয়া পাওয়া, এটি নিয়ে বগুড়ার 6 জন এমপি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। আমাদের বগুড়াবাসীর দাবি দেওয়া ওনার কাছে উত্থাপন করেছি। উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন, এবং বগুড়া মানুষের যে গুরুত্বপূর্ণ দাবিগুলি এ বিষয়ে বাস্তবায়ন করবার জন্য উনি আলাদাভাবে, বগুড়া থেকে আমি প্রতিমন্ত্রী হবার কারণে আমার উপর আলাদা একটি অনুশাসন উনি জারি করেছেন। সেই অনুযায়ী উনি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 20 এপ্রিল প্রথম বগুড়া যান। বগুড়া গিয়ে উনি প্রি নিকারে বগুড়া সিটি কর্পোরেশন প্রাথমিক পাশ হওয়ার পরে উনি একটি ফলক উন্মোচন করেন। এরপরে ফিরে এসে নিকারে এটা আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া বাংলাদেশের আরো 5টি নতুন উপজেলা, 2টি পৌরসভা এবং 1টি পৌরসভা বর্ধিতকরণ করা হয়। বগুড়া যে নতুন সিটি কর্পোরেশন হয়েছে, সেই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমাদের বগুড়া জেলার এক সময়কার তুখোর ছাত্রনেতা, তুখোর যুব নেতা, পরিশ্রমী নেতা, জেলা বিএনপি সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনকে
মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী আমরা বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা সরকার যতদিন মনে করে তাকে আমরা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেছি। আজকে প্রশাসককে নিয়ে, মাননীয় সংসদ সদস্যকে নিয়ে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সবার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মাজারে এসেছি, পুষ্পস্তবক অর্পণ করলাম, আমরা দোয়া করেছি। বগুড়াবাসীর জন্য আরও অনেকগুলি সুখবর রয়েছে। ইতিমধ্যেই বগুড়াবাসী জানে এই সিটি কর্পোরেশন গঠন হওয়ার সাথে সাথে আমরা বগুড়াতে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ করতে যাচ্ছি। রাজুকে রাদুলে বগুড়া ওয়াসা হবে এবং বগুড়া এয়ারপোর্টটি ইতিমধ্যেই মোশাররফ এমপি সহ আমাদের সদরের সংসদ সদস্য বাদশা সাহেব সেখানে উপস্থিত ছিলেন। বিমানমন্ত্রী, প্রতিমন্ত্রী, বিমান বাহিনী প্রধান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, আমি সহ মাননীয় প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের একটি টিম বগুড়া পাঠিয়েছিলেন। বগুড়া যে বিমানবন্দর হচ্ছে এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত মানের এবং বহুমাত্রিক একটি বিমানবন্দর হচ্ছে এবং ইতিমধ্যেই বগুড়া বিমান বাহিনীর ট্রেনিং সেন্টারকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে গত 15 দিন আগে উত্তরাঞ্চলের একমাত্র বিমান ঘাঁটি হিসেবে অনুমোদন করেছেন এবং বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে দামি যুদ্ধ বিমান যেটি বাংলাদেশ বিমান বহরে সংযুক্ত হতে যাচ্ছে সেই বিমানটি বগুড়া বিমান ঘাঁটিতে অবতরণ করবে এবং সেখানেই থাকবে ইনশাআল্লাহ। শেষ করি কথা, আপনি প্রশ্ন করবেন। এর বাইরেও ওখানে বিমান বাহিনীর পাইলটদের একটি ট্রেনিং সেন্টার হবে এবং ওই ট্রেনিং সেন্টারে বিমান বাহিনীর পাশাপাশি বগুড়া এবং আশেপাশে জেলার মেধাবী ছাত্র যারা সাধারণ মানুষের সন্তান, মেয়ে এবং ছেলে, তারাও পাইলট হিসেবে ট্রেনিং নিয়ে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা সহ পৃথিবীর বিভিন্ন বেসরকারি বিমান কোম্পানিতে জব করতে পারবে। এর বাইরে সিভিল এভিয়েশনের আন্ডারে যে বিমানবন্দর হবে সেখানে 3টি সুবিধা থাকবে। প্রথমত আভ্যন্তরীণ বিমান যোগাযোগ, দ্বিতীয়ত আন্তর্জাতিক বিমান ফ্লাইট ওখানে ওঠানামা করবে, তৃতীয়ত কার্গো বিমান ওঠানামা করবে। উত্তরাঞ্চলের আলু, সবজি, লাইটিং ইঞ্জিনের বিভিন্ন দ্রব্য সরাসরি ওই অঞ্চলের মানুষ বগুড়া থেকে এই পৃথিবীর বিভিন্ন দেশে কার্গো বিমানের মাধ্যমে রপ্তানি করতে পারবে। এই জন্যে ওখানে যে জমির প্রয়োজন হবে সেটা অধিগ্রহণ এবং ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রমের আপনার দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবেন। এর বাইরে বগুড়াবাসী দীর্ঘদিন একটি দাবি ছিল ফুটবল স্টেডিয়াম। এটি আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় তারা কাজ শুরু করেছেন। বগুড়া 3 মাথা এলাকায় এই আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার জনসভায় আরো একটি দাবির কথা উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়। বগুড়া বিশ্ববিদ্যালয় একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে এবং আইন সংশোধন করা হয়েছে। ওই কমিটিতে আমি সভাপতি ছিলাম। এখন বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি অনুষদ, চিকিৎসা অনুষদ, প্রকৌশল অনুষদ এবং দেশি বিদেশি যারা ডক্টরেট ডিগ্রি করতে আসবেন পিএইচডি করার সুবিধা রেখে আমরা বগুড়া আইনটি পাশ করছি। আগামী পার্লামেন্টে সম্ভবত এটি আইন আকারে পাশ হলেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের যে সীমিত কার্যক্রম এটি বৃহৎ আকারে শুরু হবে ইনশাল্লাহ। আমি বগুড়াবাসীকে, সকল এমপিদেরকে নিয়ে শুধু এইটুকু বলতে চাই, আপনাদের সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আপনারা আস্থা রাখবেন। 19 বছরের যে বঞ্চনা এবং বঞ্চিত রয়েছে বগুড়াবাসী, এটি ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যেই বৃহৎ কিছু কাজের মাধ্যমে সবকিছু দৃশ্যমান হবে এবং এর বাইরেও বগুড়ার যে 6টি আসন রয়েছে 6টি আসনেরও ব্যাপক কাজ হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ একটু সময় দিতে হবে। আমাদের সরকারের মেয়াদ কেবল 90 দিন। আমরা অবশ্যই অধৈর্য হয়ে গেছি, কারণ যেহেতু 19 বছর বগুড়াবাসী কিছু পায়নি। তবে ধৈর্য ধরুন। বগুড়ার যারা নির্বাচিত সংসদ সদস্য খুবই অ্যাক্টিভ, শুধু অ্যাক্টিভ না, তারা দিনরাত বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের নির্বাচনী এলাকার রাস্তাঘাট ডেভেলপমেন্ট নিয়ে দৌড়দৌড়ি করছে এবং নদী ভাঙ্গন নিয়ে কাজ করছেন। আমাদের গোলাম মোহাম্মদ সিরাজ এমপি মহোদয়, কাজী রফিক এমপি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে কথা দিয়েছেন, সংসদে উত্থাপন করেছেন। এ ব্যাপারেও কাজ চলছে, একটু সময় দিতে হবে। এবং বগুড়ার সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের সাথে সাথে বগুড়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিষ্পত্তি করার জন্য আমরা গতকালই বগুড়া সিটি কর্পোরেশনের জন্য 25 কোটি টাকা বরাদ্দ দিয়েছি ইনশাআল্লাহ এবং নতুন নতুন প্রকল্প নেওয়া হবে। বগুড়ার প্রশাসককে আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছি
যে বগুড়া যানজট নিরসনের জন্য ওভারপাস, ফ্লাইওভার এবং বগুড়া ডেভেলপমেন্টের জন্য যত প্রকল্প গ্রহণ করার দরকার সিটি কর্পোরেশনের সমস্ত প্রকল্প গ্রহণ করার জন্য ওনাকে আমরা গতকালই মাননীয় মন্ত্রী এবং আমি আলাদাভাবে নির্দেশনা দিয়েছি। এর বাইরেও বগুড়া শহরকে আমাদের সমস্ত এমপিদের ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলেছি যে বিভাগীয় শহর যদি করা নাও হয় অন্ততপক্ষে বগুড়া সিটি কর্পোরেশন এলাকা যেন মেট্রোপলিটন পুলিশের আওতায় আনা হয়, এ ব্যাপারেও প্রক্রিয়া চলছে। আজকের এই অনুষ্ঠানে সাংবাদিক সহ যারা কষ্ট করে এসছেন তাদেরকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে, প্রশাসক এবং এমপিগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সরকার গঠনের মাত্র 90 দিন হয়েছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ অবনতি দেখা যাচ্ছে। আর আপনাদের মন্ত্রিপরিষদ আসলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা যে সামনের দিন চৌষট্টি আপনার প্রশ্ন আমি বুঝছি, শেষ করি আমি উত্তর পাবেন। আমার প্রশ্নের মধ্যে আপনার উত্তরের মধ্যে আছে মাননীয় প্রধানমন্ত্রী 64 জেলায় সমান অধিকার দিয়েছে এবং আরেকটি সুখবর হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলাকে আমাকে আলাদাভাবে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন এবং আমি ঈদের পরেই গোপালগঞ্জ সফর করব। যেহেতু গোপালগঞ্জবাসী বিএনপি 3টি এমপি উপহার দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে গোপালগঞ্জ যাব এবং বাংলাদেশের কোনো জেলা উন্নয়ন বঞ্চিত থাকবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বৈরাচারের দৃষ্টিতে দেশকে দেখেন না, উনি গণতান্ত্রিক দৃষ্টিতে দেখবেন এবং দেশের সুষম বন্টন, সুষম উন্নয়ন এবং দেশকে যেহেতু জনগণের ভোট নিয়ে আমাদেরকে নির্বাচিত হতে হবে, অতএব ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলা, কর্মসংস্থান, শিক্ষা, ইমাম মসজিদদের বেতন, বৃক্ষরোপণ, খাল খনন সহ বিএনপির যত কর্মসূচি আছে 64 জেলায় এবং 20 কোটি মানুষের জন্য সমানভাবে হবে ইনশাল্লাহ। চলো।